আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আমার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্ররা, তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আবৃতবীজী উদ্ভিদের পরিবারগুলো নিয়ে পড়ছি, একবীজপত্রী বিশেষ করে। তো তার মধ্যে থেকে আমি তোমাদের সাথে যে ফ্যামিলিটা নিয়ে, গোত্রটা নিয়ে আলোচনা করছি, সেটার নাম কি মনে আছে নিশ্চয়ই? আমরা অর্কিডেসি ফ্যামিলিটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? এইটুকু নিশ্চয় মনে আছে যে আমরা কোন পর্যন্ত পড়েছি। অর্কিডেসি পরিবারটা একটা উন্নত একটা পরিবার, যেটা কিনা একবীজপত্রী উদ্ভিদের মধ্যে, এমনকি সমস্ত আবৃতবীজী উদ্ভিদের মধ্যেই কি বলা হয়, মনে করা হয় যে একটা উন্নত পরিবার হিসেবে মনে করা হয়। তো অর্কিডেসি পরিবারটা এটা প্রায় সবচেয়ে বড় একটা উদ্ভিদ পরিবার। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে হচ্ছে যে 1000 গণ, এই অর্কিডেসি পরিবারে সবচেয়ে সর্ববৃহৎ একটা পরিবার। 1000 গণ এবং হচ্ছে 20,000 প্রজাতি রয়েছে, ঠিক আছে? আমরা সেটা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্কিডেসি। আমরা অর্কিডেসি সম্পর্কে জেনেছি, অর্কিডেসিটা কি টাইপের উদ্ভিদ। এটা একটা হচ্ছে যে বহু বর্ষজীবী বিরুৎ টাইপের উদ্ভিদ, এবং মৃত্তিকাবাসী হতে পারে, পরাশ্রয়ী হতে পারে, এবং এটা পরজীবী বা কি হতে পারে, কিছু মৃতজীবী হিসেবেও এরা রয়েছে। এবং হচ্ছে এটা আমি আসবো, হ্যাঁ, আমরা এটা সাধারণ বৈশিষ্ট্য নিয়ে অর্কিডেসি পরিবারটির আলোচনা করেছি। তো আবৃতবীজী উদ্ভিদের মধ্যে যে একবীজ দুইটা আছে, যে একটা হচ্ছে একবীজপত্রী শ্রেণী, সেটার মধ্যে সবচেয়ে উন্নত একটা পরিবার হচ্ছে অর্কিডেসি। আমরা গত ক্লাসে যে পড়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অর্কিডেসি পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা জানবো, আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে সেদিন আলোচনা করতে পারিনি। আমরা অর্কিডেসি পরিবারের সাধারণ বৈশিষ্ট্য, স্বভাব, তারপর হচ্ছে বাসস্থান জেনেছি, এবং হচ্ছে আমরা সেদিন গত ক্লাসে অর্কিডেসি পরিবারের পুষ্পপতি বলো, উদ্ভিদের মানে যে দৈহিক গঠন, পুষ্প প্রতীক, ফুলের লম্বচ্ছেদ, ফল, এই সব ছবিগুলো কিন্তু আমরা গত ক্লাসে জেনে নিয়েছি, তাই না? তোমাদের আমাদের যে বাকি অংশটুকু যে আছে এই চ্যাপ্টারে, শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আমরা জানবো ফাইলোজেনি সম্পর্কে, হ্যাঁ, এই পরিবারের বিবর্তন বা উৎপত্তি সম্পর্কে, বা ফাইলোজেনি যেটাই বলি আমরা, বিবর্তন সম্পর্কে জানবো। এবং জানবো যে উন্নত বৈশিষ্ট্য, এটাকে কেন উন্নত বৈশিষ্ট্য বলা হয়, অর্কিডেসি পরিবারটার উন্নত বৈশিষ্ট্য জানবো। আচ্ছা, আমি বলেছিলাম যে প্রতি ক্লাসে আমি সাধারণত বলে দিই যে যখন আমি যে টপিকসটা পড়াই তোমাদেরকে, তোমরা খেয়াল করে থাকবে যে আমি বলি যে এই চ্যাপ্টার থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে। তো এই যে অর্কিডেসি পরিবারটা একটা কি আবৃতবীজী বা একবীজপত্রী উদ্ভিদের মধ্যে একটা উন্নত একটা পরিবার। কেন উন্নত পরিবার, বা এই উদ্ভিদের এই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য প্রশ্ন হিসেবে আসতে পারে, এবং আসে এই প্রশ্নগুলো, এই পরিবারের উন্নত বৈশিষ্ট্য। তো আচ্ছা, আসো আমরা ধারাবাহিকভাবে যাই, শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি। আমরা সবাই জানি, তাই না? আমরা ট্যাক্সোনমি পড়াচ্ছি, দ্বিতীয় বর্ষের ট্যাক্সোনমি, বোটানি কোড 202। আচ্ছা, আলোচনায় ফিরি। শনাক্তকারী বৈশিষ্ট্য, যে কি দ্বারা এই পরিবারটাকে শনাক্ত করা যায়, তাই না? তো আমরা অর্কিডেসি পড়ছিলাম যে কি বলেছি, যে একটা বৃহৎ একটা পরিবার, এটা একটা একবীজপত্রীর, এবং হচ্ছে প্রায় কয়টি গণ আছে, 1000 গণ, এবং হচ্ছে 20,000 প্রজাতি রয়েছে। এটা শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ে না। শনাক্ত বৈশিষ্ট্য কোনটা, যে এটা স্বভাবটা, এটা হচ্ছে কি বহু বর্ষজীবী বিরুৎ টাইপের একটা উদ্ভিদ গোষ্ঠী, ঠিক আছে? বিরুৎ, এই যে বিরুতের কথা বলছি, তো বিরুতের কথা বললে আর একটু বলতে হয় যে এই যে বিরুৎ উদ্ভিদ, বিরুৎ হতে পারে, গুল্ম হতে পারে, উপগুল্ম হতে পারে, এবং বৃক্ষ হতে পারে। এই যে 4টা ক্যাটাগরির কথা বললাম উদ্ভিদকে, তার স্বভাব অনুযায়ী সেই ভাগটা কে করেছে নিশ্চয় জানো, ফাদার অফ বটানি যাকে বলা হয়, থিওফ্রাস্টাস। হ্যাঁ, থিওফ্রাস্টাস উদ্ভিদকে তাদের কাণ্ডের স্বভাব বা প্রকৃতির উপর ভিত্তি করে 4টা ক্যাটাগরিতে ভাগ করেছে, বিরুৎ, গুল্ম, উপগুল্ম, এবং হচ্ছে বৃক্ষ।
তো আমরা যে অর্কিডেসি পরিবারটা নিয়ে আলোচনা করছি সেখানে অধিকাংশ উদ্ভিদই হচ্ছে কি বহু বর্ষজীবী বিরুৎ টাইপের উদ্ভিদ। এটা একটা এর শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে। আচ্ছা, কি বললাম যে বহু বর্ষজীবী বিরুৎ উদ্ভিদ, ঠিক আছে। মূল কথাও যদি বলি, মূলের কথা, এখানে 3 ধরনের মূল দেখা যায়। আমি গত ক্লাসে সেটা বলেছি, 3 ধরনের মূল দেখা যায়, মনে আছে নিশ্চয়ই, তারপরও বলে দিচ্ছি। দেখো 3টা টাইপের মূল দেখা যায়। একটা হচ্ছে কি টিউবারাস মূল, আরটা হচ্ছে কি বলো শোষক মূল, আর একটা টাইপের দেখা যাচ্ছে যেটা কি বায়বীয় মূল। এই 3টা টাইপের মূল অর্কিডেসি পরিবারের উদ্ভিদগুলোতে দেখা যায়। টিউবারাস মূলটা কি করে, সে যে কি বলেছে, অধিকাংশ উদ্ভিদই হচ্ছে কি এটা পরাশ্রয়ী। শীত প্রধান অঞ্চলে বলো বা মেরু প্রধান অঞ্চলে বলো যে উদ্ভিদগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে মাটিতে জন্মে। আর অন্যান্য ক্ষেত্রে দেখা যায় গ্রীষ্ম প্রধান অঞ্চলে বলো বা নাতিশীতোষ্ণ অঞ্চলে এটা পরাশ্রয়ী হিসেবে দেখা যায়। তো টিউবারাস মূল দ্বারা সে কি করে, অর্কিডেসি পরিবারটা আশ্রয়স্থলের সাথে আটকে রাখে নিজেকে, আশ্রিত বস্তুর সাথে। শোষক মূল দ্বারা কি করে, যে সে হিউমাস থেকে সে খাদ্য সঞ্চয় করে, হিউমাস করে খাদ্য শোষণ করে, শোষক মূল দ্বারা শোষণ করে। বায়বীয় মূল দ্বারা কি করে, সে বায়ুতে যে জলীয় বাষ্প থাকে এদের মধ্যে কি ভ্যালামেন্ট টিস্যু থাকে। এটা একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য অর্কিডেসি পরিবারের। এই ভ্যালামেন্ট টিস্যু সে কি করে, যে বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে এই বায়বীয় মূল দ্বারা। এটা একটা শনাক্তকারী বৈশিষ্ট্য এবং উন্নত বৈশিষ্ট্য বলা যায়। আমি যদি বলি যে পাশাপাশি যে এখানে যদি উন্নত বৈশিষ্ট্য বলি, এই যে বহু বর্ষজীবী বিরুৎ বললাম, যে অধিকাংশ বিজ্ঞানী, আমি শনাক্তকারী বৈশিষ্ট্যের সাথে সাথে তোমাদেরকে উন্নত বৈশিষ্ট্যটা একত্রে একটু মিলিয়ে পড়াতে চাই, তাহলে তোমাদের জিনিসটা ভালো বুঝতে পারবে। এই যে শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে কি বললাম, যে বহু বর্ষজীবী বিরুৎ বলেছি। আধুনিক বিজ্ঞানীদের মতে অধিকাংশ উন্নত বৈশিষ্ট্যটা হচ্ছে কি, স্বভাবটা হচ্ছে বিরুৎ। কাস্টল স্বভাবটাকে আদি বলেছে। কনকুইস্টের মতে, যেটা আমরা আধুনিক বিজ্ঞানীরা কনকুইস্টের মতে বা অন্যান্য বিজ্ঞানী জাতিজনী শ্রেণীবিন্যাস যারা দিয়েছে তাদের মতে হচ্ছে বিরুৎ স্বভাবটা উদ্ভিদের কি একটা উন্নত একটা বৈশিষ্ট্য বিরুৎ। সেই হিসেবে অর্কিডেসি পরিবারটা সমগ্র উদ্ভিদের মধ্যে কি বলা হয়, যে একটা উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, উন্নত একটা উদ্ভিদ পরিবার। তো এটা শনাক্তকারী বৈশিষ্ট্য বলছো, প্লাস পাচ্ছি কি আমরা উন্নত বৈশিষ্ট্যের মধ্যে পাচ্ছি কি বহু বর্ষজীবী বিরুৎ স্বভাবটা। বহু বর্ষজীবী না, এখানে হচ্ছে বিরুৎ স্বভাবটা হচ্ছে কি উন্নত বৈশিষ্ট্য। তারপর কি বললাম, যে 3 ধরনের মূল দেখা যায়, টিউবারাস মূল, শোষক মূল এবং হচ্ছে কি বায়বীয় মূল। এই যে বায়বীয় মূলে যে ভ্যালামেন্ট টিস্যু থাকে সেটাও কিন্তু আর একটা উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, মূলের কথা বললাম। এরপর আসো 3 নম্বর যদি বলি, ফুলের গঠনের কথা যদি বলি, যে ফুলের গঠনে দেখা যায় যে বিভিন্ন ধরনের আকার আকৃতি দেখা যায়। আকার আকৃতিতে এটাও একটা উন্নত বৈশিষ্ট্য বলো। তো ফুলের এখানে হলো 1 প্রতিসম ফুল দেখা যায়, ফুলগুলো উভলিঙ্গ এবং হচ্ছে কি 1 প্রতিসম। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে গর্ভাশয়টা কি অধগর্ভ গর্ভাশয় দেখা যায়, যেটা এক বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা টার্ম ইউজ করেছিলাম, তোমাদের মনে আছে, এর আগেও বলেছি, পুষ্পপুট। পুষ্পপুটটা কি আমরা জানি, তোমরাও জানো কি, ফুলের একটা আদর্শ ফুলের যে 4টা স্তবক থাকে, বৃতি, দল, পুংকেশর এবং হচ্ছে কি স্ত্রীকেশর, এই 4টা স্তবক থাকে, ঠিক আছে। যে সমস্ত ফুলের ক্ষেত্রে কিনা এই বৃতি এবং দল বা পাপড়িকে আলাদা করে চেনা যায় না, সেটাকে বলা হয় পুষ্পপুট। বা একটা টার্ম আছে যেটা হচ্ছে কি পেরিয়ান্থ। কি বলা হচ্ছে, পেরিয়ান্থ বা পুষ্পপুট, এবং এটাকে একটা অংশকে বলা হয় ট্যাপাল বলা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে পুষ্পপুটটা মাঝখানে যে ট্যাপাল থাকে, পুষ্পপুটের যে ট্যাপালটা থাকে, মাঝের যে ট্যাপালটা সেটা অপেক্ষিত বড় আকারের থাকে, সেটাকে বলা হয় কি ল্যাবেলাম বলা হয়, যেটা এই পরিবারের একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। ল্যাবেলামের উপস্থিতি, যে মাঝের পাপড়িটা বড় হয়ে কি করে একটা এমন আকৃতি ধারণ করে যেটাকে বলা হচ্ছে যে ল্যাবেলাম বলা হয়। এবং এটার মধ্যে কি থাকে, যে স্পার থাকে বা মধুগ্রন্থি থাকে। কোথায় কি থাকে, স্পার, যেখানে কি থাকে মধু, ঠিক আছে। এটা একটা এর বিশেষ কি শনাক্তকারী বৈশিষ্ট্য। এই পরিবারের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি
গাইনোস্টেজিয়াম। গাইনোস্টেজিয়াম একটা বিশেষ, আচ্ছা আমি এর আগে কি বলেছিলাম, এক প্রতিসম বলেছিলাম তাই না, এটা 4 নম্বর, এটা 5 যাচ্ছে। যদি বলি 3 নম্বর বলেছিলাম যে পুষ্পের গঠনের যেটা এক প্রতিসম, তো দেখা যায়। আচ্ছা গাইনোস্টেজিয়াম যেটাকে বলা হয় বা কলাম বলা যায়, গাইনোস্টেজিয়ামটা কি, এই পরিবারের ক্ষেত্রে দেখা যায় যে একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে গাইনোস্টেজিয়াম, ঠিক আছে। বা কলাম বলা যায়। আচ্ছা গাইনোস্টেজিয়ামটা এটার একটা বিশেষ, এটা দেখো অর্কিডেসি মানে অর্কিডের ফুলের লম্বচ্ছেদ, এটা এখানে দেখা যাচ্ছে যে এই অংশটাকে যেটা বলেছি সেটাকে কি বলা হচ্ছে যে কলাম বা গাইনোস্টেজিয়াম। এই অংশটা কি, এটা একটা শনাক্তকারী বৈশিষ্ট্য এই পরিবারের। সেটা কি, যে এখানে পুংদণ্ড গর্ভদণ্ডের সাথে, এই অংশটা তো গর্ভাশয়, গর্ভাশয়ের উপরে যেটা থাকে কি বলা হয়, গর্ভদণ্ড বা স্টাইল বলা হয়। আর মাথার যে অংশটা গর্ভমুণ্ড বা স্টিগমা বলে। আচ্ছা এই গর্ভদণ্ড পরাগদণ্ডের সাথে বা স্ট্যামেন বা পরাগদণ্ডের সাথে সংযুক্ত হয়ে কি তৈরি করে, গাইনোস্টেজিয়াম তৈরি করে বা কলাম, যেটা এই পরিবারের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য এবং কি এটা একটা উন্নত বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা এরপর আসো যে আরেকটা, রোস্টেলাম। এই অংশটা হচ্ছে কি, এই অংশটাকে বলা হচ্ছে কি রোস্টেলাম। এটা গর্ভমুণ্ড, গর্ভমুণ্ডটা পাকানো, গর্ভ বা হচ্ছে কি মোচড়ানো থাকে, যেটা হচ্ছে পাকানো থাকে। এটা কি করে, পরাগধানীর সাথে সংযুক্ত হয়ে কি করে, যে একটা অংশ তৈরি করে, যে পাকানো অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে কি রোস্টেলাম বলা হয়, যেটা অর্কিডেসি পরিবারের একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য এবং হচ্ছে কি এটা একটা উন্নত বৈশিষ্ট্য। কি বললাম আমি এখানে, রোস্টেলামের কথা বললাম। পলিনিয়া, পলিনিয়াটা, পলিনিয়াটাও একটা এই পরিবারের একটা বিশেষ ধরনের শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা পলিনিয়াটা কি, কোনো কোনো উদ্ভিদ পরিবারে দেখা যায় যে পরাগধানীর মাঝে একটা থলির মতো একটা অংশ দেখা যায়, যেখানে কিনা কি থাকে, যে অনেকগুলো পরাগরেণু থাকে, অসংখ্য পরাগরেণু একত্রিত একটা থলির মতো অংশে থাকে, সেটাকে বলা হয় কি পলিনিয়া বলা হয়। সাধারণত একবীজপত্রী উদ্ভিদের মধ্যে যে অ্যাসক্লেপিয়াডিসি বলো বা হচ্ছে অর্কিডেসি বলো, এই পরিবারগুলোতে এই পলিনিয়াটা দেখা যায়। এই যে অ্যাসক্লেপিয়াডিসি, এটা একটা একবীজপত্রী উদ্ভিদ পরিবার, এই পরিবার বলো বা অর্কিডেসি পরিবারের ক্ষেত্রে বলো, সেখানে দেখা যায় যে এই পলিনিয়াটা দেখা যায়। পলিনিয়া অনেক সময় ছোট কোশ্চেন বা টিকাতে আসে যে পলিনিয়া কি বললাম, যে এখানে পরাগধানীর মধ্যে অনেক পরাগ থাকে, সেগুলো মিলে কি করে একটা বিশেষ ধরনের একটা থলির মতো মানে পলিনিয়া গঠন করে, যেটা অনেকটা কি এরকম টাইপের দেখতে। হ্যাঁ এখানে পোলেন থাকে অসংখ্য, যেরকম পলিনিয়া, এটা হচ্ছে পলিনিয়া, থলির মতো যে অংশটা পরাগধানীর মধ্যে থাকে সেটাকে বলা হয় পলিনিয়া। আচ্ছা এটাও একটা উন্নত বৈশিষ্ট্য প্লাস হচ্ছে কি শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপর আসলে যে অধগর্ভ গর্ভাশয়, যেটা বললাম যে গর্ভাশয়টা কি থাকে, মোচড়ানো বা পাকানো থাকে। অধগর্ভ গর্ভাশয় একটা উন্নত বৈশিষ্ট্য এবং হচ্ছে কি একই সাথে এটা এই পরিবারের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। এবং এদের গর্ভাশয়টা হচ্ছে কি সাধারণত এক প্রকোষ্ঠীয় এবং কদাচিৎ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। আরেকটা জিনিস, যে এই পরিবারে পুংকেশরের সংখ্যাটা, পুংকেশরের সংখ্যাটা হচ্ছে কম। আমরা জানি যে পুংকেশরের সংখ্যা বেশি হওয়াটা হচ্ছে কি একটা আদি বৈশিষ্ট্য এবং পুংকেশরের সংখ্যা কম হওয়াটা উন্নত বৈশিষ্ট্য। তো অর্কিডেসির ক্ষেত্রে দেখা যায় যে পুংকেশরের সংখ্যা ক্রমান্বয়ে কমে যায়। আমি ফাইলোজেনি পড়ার সময় একটু বলবো। তো পুংকেশর সাধারণত একটি থাকে, কদাচিৎ ক্ষেত্রে বা অল্প কিছু কয়েকটা ইয়ার ক্ষেত্রে দেখা যায় যে 2টা থাকতে পারে। তো পুংকেশর সংখ্যাটা একটা উন্নত বৈশিষ্ট্য প্লাস হচ্ছে কি এই পরিবারের জন্য একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপর আরেকটা জিনিস, যেটা
এখানে হচ্ছে ফলটা হচ্ছে ক্যাপসুল এবং কিছুটা লম্বা লম্বি ভাবে থাকে। এটাও একটা শনাক্তকারী বৈশিষ্ট্য, ফলটা ক্যাপসুল লম্বাটে। সেদিন গত ক্লাসে আমি এঁকে দিয়েছিলাম, দাঁড়াও আমি এখানে একটু এঁকে দিচ্ছি। এই ছবিটা আমি মুছবো না, আমি উন্নত বৈশিষ্ট্য যখন পড়াবো বা হচ্ছে পার্থক্য একটা পড়াবো আমরা, সেখানেও এই ছবিটা লাগবে দেখে আমি ছবিটা মুছে দিচ্ছি না। আচ্ছা, ফলটা অনেকটা এরকম লম্বাটে, 4 থেকে 6টি কি করে লম্বা লম্বি ভাবে দাগ থাকতে পারে। ঠিক আছে, ফলটা হচ্ছে লম্বাটে ক্যাপসুল বলা হয়। এবং এক্ষেত্রে হচ্ছে কি এদের ভ্রূণটা হচ্ছে, এই উদ্ভিদের ভ্রূণ ক্ষুদ্র অসম্পূর্ণ, ভ্রূণটা হচ্ছে কি অসম্পূর্ণ, বীজ অসচ্ছল, এবং হচ্ছে ভ্রূণ হচ্ছে অসম্পূর্ণ, যেটা এই পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো আমরা কি জানলাম যে অর্কিডেসি পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানলাম। এবার এর সাথে কিছু যে কানেক্টিং যে আরো কিছু আছে যে মিলে যে উন্নত বৈশিষ্ট্য। তো অর্কিডেসি পরিবারের উন্নত বৈশিষ্ট্য প্রশ্নে আসে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এটা যখন বললাম শনাক্তকারী বৈশিষ্ট্য, পাশাপাশি উন্নত বৈশিষ্ট্যটাও জেনে নিই, দেন আমি তোমাদেরকে অর্কিডেসি পরিবারের ফাইলোজেনিটা সম্পর্কে ধারণা দিব। ঠিক আছে, ওটা নিয়ে আলোচনা করব। এখন আসো যে অর্কিডেসি পরিবারের উন্নত বৈশিষ্ট্যগুলো কোনগুলো। এই শনাক্তকারী বৈশিষ্ট্য যেগুলো পড়েছি তার মাঝে কতগুলো ছিল কি উন্নত বৈশিষ্ট্য। এর জন্য একই সাথে আমি উন্নত বৈশিষ্ট্যটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কেন উন্নত বলা হয়? অধিকাংশ বিজ্ঞানীদের মতে হচ্ছে কি, বিজ্ঞানের একমত আর কি এখন, যে বিভিন্ন পরীক্ষা জানা গিয়েছে যে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দ্বিবীজপত্রীটা আদি এবং হচ্ছে কি একবীজপত্রীটা উন্নত। অর্কিডেসি একটা উন্নত একটা পরিবার। মনে করা হয় যে এটা একবীজপত্রীর মধ্যে তো উন্নত, এমনকি সমস্ত আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একটা উন্নত পরিবার হিসেবে অর্কিডেসিকে মনে করা হয়। এর কারণ কি, যে কেন মনে করা হয় যে অর্কিডেসি পরিবারটাকে উন্নত পরিবার? বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের কারণে অর্কিডেসিকে উন্নত পরিবার বলে মনে করা হয়। তোমরা যখন লিখবে একটু লিখে করে বৈশিষ্ট্যগুলো চেষ্টা করবে যে আমি যেভাবে পয়েন্ট আকারে বলছি তোমরা সেভাবে পয়েন্ট আকারে লিখবে, এবং মার্কসের উপর ডিপেন্ড করে অবশ্যই প্রয়োজনীয় জায়গায় চিত্র দিবে, এক্সাম্পল দিবে। আমি সবসময় তোমাদেরকে ক্লাসে একটা কথা বলি যে সায়েন্স সবসময় প্রুফ চায়। তোমরা যখন যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখবে সাথে সাথে এক্সাম্পল দিবে, জিনিসটা কি হয়, গ্রহণযোগ্যতা পায়, অথেন্টিক হয় বা গ্রহণযোগ্যতা পায়। এবং হচ্ছে কি সাথে প্রয়োজনে চিত্র দিবে। প্রত্যেকটা যে ছবিগুলো আছে চেষ্টা করবে মার্কসের উপর ডিপেন্ড করে অবশ্যই ছবি দিতে। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, যারা ক্লাসে আছো তারা কমেন্টসে উত্তর লিখবে।
আচ্ছা, যেটা বলছিলাম যে উন্নত বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম, যে এই পরিবারের উন্নত বৈশিষ্ট্যগুলো কি কি। এখানে আমি 7টা পয়েন্ট দিয়েছি, আরো পয়েন্ট আছে, যেহেতু আমার বোর্ড ছোট, সো সেই হিসেবে এটা বলে নেই, দেন আমি বাকিগুলো বলছি তোমাদেরকে। যেটা হচ্ছে যে বিরুদ্ধ স্বভাব। অধিকাংশ বিজ্ঞানীদের মতে যে বিরুদ্ধ স্বভাবটা কি উন্নত স্বভাব। তো অর্কিডিসির ক্ষেত্রে দেখা গিয়েছে যে অধিকাংশ উদ্ভিদই হচ্ছে কি বিরুদ্ধ টাইপের, ঠিক আছে। তো এই সেই হিসেবে অর্কিডিসি একটা উন্নত পরিবার বলা যায়। অর্কিডিসির অভিযোজন ক্ষমতা, সাধারণত দেখা যায় যে উদ্ভিদের বিভিন্ন পরিবেশে তার যে পরিবেশে সে টিকে থাকে, পরিবর্তিত পরিবেশে টিকে থাকার যে ক্ষমতাটা, সেটাকে বলা হয় সাধারণত অ্যাডাপ্টেশন পাওয়ার বা অভিযোজন ক্ষমতা। হ্যাঁ, অর্কিডিসি পরিবারের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে অভিযোজন ক্ষমতা কি উচ্চ পর্যায়ের অভিযোজন ক্ষমতা দেখা যায়, কারণ তারা হচ্ছে কি বিভিন্ন পরিবেশে, প্রায় পৃথিবীর সর্বত্র বিভিন্ন পরিবেশে এটাকে জন্মাতে দেখা যায়। কোথাও সেটা কি মৃত্তিকায় জন্মাচ্ছে, কোথাও হচ্ছে কি পরাশ্রয় হিসেবে থাকতেছে, কোথাও হচ্ছে পরজীবী, কোথাও বা মৃতজীবী হিসেবে এই পরিবারের উদ্ভিদগুলোকে দেখতে পাওয়া যায়। তো মৃত্তিকাবাসী দেখা যায় সাধারণত মেরু অঞ্চলে বা শীত প্রধান অঞ্চলে অর্কিডিসির পরিবারের বিভিন্ন উদ্ভিদকে, অর্কিডিসি ফুল তো সুদৃশ্য ফুল, তোমরা দেখেছো যে এই পরিবারের উদ্ভিদগুলোকে দেখা যায় যে শীত প্রধান অঞ্চলে সাধারণত মাটিতে দেখা যায়। মাটিতে আমাদের দেশে যে অর্কিডগুলো আমরা দেখি সাধারণত বেশিরভাগই হচ্ছে কি পরাশ্রয় হিসেবে আমরা দেখে থাকি, তাই না? যে তোমরা যাদের অনেকের বাসায় হয়তো দেখেছো যে অর্কিড আছে, অর্কিড গাছটা, তো সেখানে দেখবে যে এটা কি পরাশ্রয় হিসেবে রয়েছে। তো সেই হিসেবে বলা যায় যে এর অভিযোজন ক্ষমতাটা, বৈশিষ্ট্যটা একটা উন্নত বৈশিষ্ট্য, যে পৃথিবীর সর্বত্র বিভিন্ন অঞ্চলে জন্মে, সেটা শীত প্রধান অঞ্চলে বলো বা এই প্রধান অঞ্চলে বা নাতিশীতোষ্ণ গ্রীষ্মমণ্ডল অঞ্চলে দেখা যায় যে এটাকে পরাশ্রয় হিসেবে থাকতে পারে, মাটিতে থাকতে পারে, এবং হচ্ছে মৃতজীবী বা পরজীবী হিসেবে এটাকে পাওয়া যায়। আমাদের দেশে বলে সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে এটাতে মাটিতেও পাওয়া যায়। অর্থাৎ সংখ্যার দিক থেকে এটা একটা বলা যায় যে এটা একটা বিশাল একটা উদ্ভিদ পরিবার। প্রায় 1000 গণ 20,000 প্রজাতি রয়েছে অর্কিডিসির, যেটা সংখ্যার দিকের দিক থেকে মানে সংখ্যার আধিক্যের দিক থেকে বা প্রাচুর্যতার দিক থেকে সংখ্যার, তো এটাকে বলা হয় যে কি একটা উন্নত একটা বৈশিষ্ট্য বলা হয়। এইটা যে কথাটা বললাম যে প্রায় 20,000 প্রজাতি রয়েছে। আচ্ছা, ফুলের আকার আকৃতি তোমরা দেখে থাকবে যে এই যে ফুলের এঁকেছি যে অর্কিড ফুল সবাই দেখেছো যে আকার আকৃতি কিছুটা কি একটু অন্যরকম টাইপের দেখা যায়, যে এটা ডিফারেন্ট টাইপের দেখা যায়। যেমন হচ্ছে কি বলেছি যে বৃতি এবং দলকে এটাকে আলাদা করা যায় না, যেটাকে বলা হচ্ছে যে পুষ্পপুট বলা যায়, যে মাঝি পুষ্পপুটটা কিছুটা বড় আকারের হয় এবং সেটাকে কি বলা হয়, ল্যাবেলাম বলা হয়। তো এই যে পুষ্পের আকার আকৃতির ক্ষেত্রে এই যে ভিন্নতা, সেটাও একটা কি আর একটা উন্নত বৈশিষ্ট্য। আমি আরেকটা পয়েন্ট কি লিখেছি যে পুষ্পের জটিলতা। আমরা জানি যে আধুনিক বিজ্ঞানীদের মধ্যে যে জটিল পুষ্পে, সরল পুষ্পটাকে বলা হচ্ছে যে গঠনের দিক থেকে সরল পুষ্পটা হচ্ছে আদি বৈশিষ্ট্য, এবং হচ্ছে জটিল পুষ্পটাকে কি বলা হয়, যে উন্নত বৈশিষ্ট্য বলা হয়। অর্কিডিসি ফুলের ক্ষেত্রে দেখা যায় যে পুষ্পের গঠন অনেকটা জটিল আকার দেখা যায়। হ্যাঁ, তো সেই বৈশিষ্ট্যটাকে কি বলা হচ্ছে যে একটা উন্নত একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। তো আরেকটা কি বৈশিষ্ট্য বলেছি যে এক প্রতিসমতা। আমরা যদি যেভাবে কাটিং আকারে সেকশন করা হয়, যদি প্রতিসাম্যতার দিক থেকে বলো বা সিমেন্টের ক্ষেত্রে বলা হয় যে যখন এটাকে কাটলে একবার মাত্র সমান দুটো অংশ ভাগ করা যাবে, সেটাকে বলা হচ্ছে যে এক প্রতিসম। কোনগুলো আছে যে আমরা জানি যে এক প্রতিসম, অপ্রতিসম, বহু প্রতিসম। এটা নিয়ে তোমাদেরকে এই টপিকটা আমি ট্যাক্সোনমি পড়ানোর সময় আগে বলে দিয়েছি। আমরা বিন্যাসের ক্ষেত্রেও যেটা বলেছি, সিমেন্ট্রি প্রতিসাম্যতার ক্ষেত্রেও এই টার্মগুলো তোমরা পরিচিত, তাই না? যে এক প্রতিসম বলো বা বহু প্রতিসম। এক প্রতিসমর সিম্বলটা কিন্তু তখন পুষ্প প্রতীক লিখো, এক প্রতিসমর সিম্বলটা কিন্তু এরকম, আর বহু প্রতিসম এরকম, তাই না? এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আচ্ছা, এখানে দেখা যায় যে অর্কিডিসি পরিবারের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে পুষ্পগুলো উভলিঙ্গ হলেও এক প্রতিসম, ঠিক আছে, যেটা একটা উন্নত বৈশিষ্ট্য। আধুনিক বিজ্ঞানীদের মতে বহু প্রতিসমতা পুষ্পের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি আদি, এবং এক প্রতিসম পুষ্পটাকে বলা হয় উন্নত বলা হয়। সেই হিসেবে অর্কিডিসি পরিবারটা একটা উন্নত পরিবার। অধগর্ভ গর্ভাশয়, এটার ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাশয়টা অধগর্ভ গর্ভাশয়। আমরা আদি এবং উন্নত বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি বলি যে উদ্ভিদ পরিবারগুলোতে দেখা যায় যে অধগর্ভ গর্ভাশয়টাকে উন্নত বলা হয়েছে, এবং হচ্ছে বাকিগুলোকে কি বলা হয়, আদি বৈশিষ্ট্য বলা হয়। তো এই বৈশিষ্ট্যের দিক থেকে অর্কিডিসি পরিবারটাকে কি বলা হচ্ছে যে উন্নত একটা পরিবার বলা হয়। এবার আসো নেক্সট পয়েন্টে, আমি 7টা বলেছি, এরপর 8 নম্বর পয়েন্টে আসো। যদি বলি যে সংযোগের কথা, আচ্ছা কিসের সংযোগ সেটা আমি বলছি পরে। তারপর হচ্ছে প্রোস্টেলাম, তারপর হচ্ছে ল্যাবেলাম,
এটা যেটা আগেও বলেছি, সংযোগের ক্ষেত্রে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গার্নেস্টেজিয়াম, যেটা শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যেও আমি বলেছি। রোস্টেলামও আমি আলোচনা করেছি, ল্যাবেলাম এবং স্পার সৃষ্টি। তারপর হচ্ছে পলিনিয়া, পুংকেশরের সংখ্যা হ্রাস, পলিনিয়া তৈরি বা গঠন যেটা বলি, পলিনিয়া সৃষ্টি, এবং হচ্ছে পতঙ্গ পরাগায়ন। এগুলো হচ্ছে এই পরিবারের উন্নত বৈশিষ্ট্য। মোট কতটা পয়েন্ট লিখেছি তোমরা অবশ্যই চেষ্টা করবে এই প্রশ্নটা আসলে পয়েন্ট আকারে দিতে, এবং হচ্ছে প্রয়োজনে ছবি দিবে, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে সংযোগের কথা বলছিলাম, যে এই পরিবারের উদ্ভিদগুলোতে দেখা যায় যে পুংদণ্ড গর্ভদণ্ডের সাথে সংযুক্ত হয়ে, এই যে গর্ভদণ্ড পুংদণ্ডের সাথে সংযুক্ত হয়ে কলাম বা গার্নেস্টেজিয়াম তৈরি করে, যেটা একটা উন্নত বৈশিষ্ট্য এবং এই পরিবারের এটা একটা শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপর আসো রোস্টেলাম তৈরি, যেটা হচ্ছে যে গর্ভমুণ্ড পরাগধানীর সাথে সংযুক্ত হয়ে কি তৈরি করে, রোস্টেলাম তৈরি করে, ঠিক আছে? এটাও এই পরিবারের একটা উন্নত বৈশিষ্ট্য এবং একই সাথে এটা শনাক্তকারী বৈশিষ্ট্য। ল্যাবেলাম এবং হচ্ছে স্পার সৃষ্টি, দেখা যায় যে যে মাঝের যে পুষ্পপুটটা কিছুটা বড় আকারের হয় এবং হচ্ছে এটা কি যে গঠনটা তৈরি করে সেটাকে বলা হয় ল্যাবেলাম, যার পেছনে কি থাকে, একটা গ্রন্থি মতো থাকে, স্পার, যেখানে মধু থাকে, ঠিক আছে? এটাও এই পরিবারের একটা উন্নত বৈশিষ্ট্য এবং অবশ্যই এটা শনাক্তকারী বৈশিষ্ট্য। এবার আসলে যে পুংকেশরের সংখ্যা হ্রাস, দেখা যায় যে আধুনিক বিজ্ঞানীদের মধ্যে কম সংখ্যক পরাগ রেণু বা পুংকেশর সংখ্যা কমটা হচ্ছে কি উন্নত বৈশিষ্ট্য, এবং বেশি সংখ্যক পুংকেশর সংখ্যাটা বেশি হলে সেটা হচ্ছে কি আদি বৈশিষ্ট্য। এটা আধুনিক বিজ্ঞানীদের মতে। তো অর্কিডিসির ক্ষেত্রে দেখা যায় যে পুংকেশরের সংখ্যা কম, খুবই কম, একটি বা কদাচিৎ ক্ষেত্রে, বিশেষ কয়েকটা ক্ষেত্রে দুটিও হতে পারে। এটা একটা উন্নত বৈশিষ্ট্য। এবার আসো যে পলিনিয়া তৈরি, এই যে পুংকেশর কথা বলছি, যে পুংকেশর যে মাথায় যে পরাগধানীটা, যে পরাগধানী মধ্যে তো পরাগধানী যে পুংদণ্ডের মাথায় যে পরাগধানীটা থাকে সেখানে কি তৈরি করে, পলিনিয়া তৈরি করে, যে গঠনটা তো আমি একটু আগে ছবিতে তোমাদেরকে দেখিয়েছি। সেখানে কি থাকে, যে পলিনিয়া মধ্যে একটা পলিনিয়া একটা গঠন, যে পরাগধানীর মধ্যে যে অসংখ্য পরাগ রেণু একত্রে থাকে, সেটা একটা গঠনের মানে একটা স্ট্রাকচার তৈরি করে থাকে, সেটাকে বলা হচ্ছে যে পলিনিয়া, ঠিক আছে? এটা থলির মতো একটা অংশ, যেখানে থাকে পলিনিয়া তৈরি করে এবং সেখানে কি অসংখ্য পরাগ রেণু থাকে ওখানে, ঠিক আছে? এটা পরাগধানীর মধ্যে তৈরি হয়। এরপর আসো পতঙ্গ পরাগায়নে সহায়তা করা। কিভাবে পতঙ্গ পরাগায়নে সহায়তা করে? তোমরা জানো যে মৌমাছি বলো বা অন্যান্য পতঙ্গরা বলো, ফুলে কি করতে আসে, মধু নিতে আসে। অনেকগুলো ফুলে কিছু কি থাকে, মধু থাকে, ঠিক আছে? তো এখানে কি বলেছি, যে অর্কিডিসি পরিবারে ল্যাবেলাম তৈরি হয়, এখানে একটা কি থাকে, থলির মতো অংশ থাকে, যেখানে কি থাকে, মধু থাকে। তো সেই মধুর আকর্ষণে পরাগরেণু পতঙ্গরা আসে। যখন পতঙ্গরা যখন মধু আকর্ষণ মানে মধু কালেক্ট করতে আসে, তখন সেখানে দেখা যায় যে এই পলিনিয়া এবং ইয়ার মধ্যে এবং হচ্ছে যে পতঙ্গের মাথা, পলিনিয়া এবং হচ্ছে মাথা এবং পায়ে কি করে, পলিনিয়াগুলো লেগে যায়। পরবর্তীতে যখন অন্য কোনো ফুলে যায় এই পতঙ্গটা, তখন সেখানে কি করে, যে সেই ফুলে গিয়ে সরাসরি গর্ভমুণ্ডে পতিত হয় এবং হচ্ছে কি পরাগায়ন ঘটায়। তো এইভাবে পতঙ্গ পরাগায়নও এটা সহায়তা করে। তো এই হচ্ছে যে অর্কিডিসি পরিবারের উন্নত বৈশিষ্ট্য, যেগুলো থেকে আমরা কি একই সাথে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম, ঠিক আছে? আশা করি সবাই এই পর্যন্ত কি বুঝতে পেরেছো। তো এবার আসো আমরা আরেকটা পয়েন্টে যাচ্ছি, যেটা হচ্ছে ফাইলোজেনি বা এই অর্কিডিসি পরিবারের উৎপত্তি, ওই ব্যক্তি যেটাই বলো যে কোথা থেকে আসছে এই উৎপত্তিতে, যেটা বলা হচ্ছে যে একটা আধুনিক পরিবার বলা হচ্ছে বা উন্নত পরিবার বলা হচ্ছে অর্কিডিসিকে।
আচ্ছা, এই পরিবারের বিবর্তনের ক্ষেত্রে যদি বলি যে অর্কিডিসি পরিবারের কথা, যে অ্যাংলার এবং প্রান্টলের মতে, তোমরা আমি অ্যাংলার প্রান্টলের ক্লাসিফিকেশন পড়িয়েছি, জার্মান দুজন বিজ্ঞানী, তাই না? অ্যাংলার এবং প্রান্টল দুজন বিজ্ঞানী কিন্তু তারা। অ্যাংলার এবং প্রান্টলের মতে, অ্যাংলার প্রান্টল তাকে কি করেছে যে অর্কিডিসি পরিবারটাকে মাইক্রোস্পার্মি বর্গে অন্তর্ভুক্ত করেন। নামক একটা বর্গে অন্তর্ভুক্ত করেন এবং মনে করেন যে এটা বার্মানিয়াসি পরিবার থেকে এই অর্কিডিসি পরিবারের উৎপত্তি হয়েছে। কার মতে? এটা অ্যাংলার এবং প্রান্টলের মতে। অ্যাংলার প্রান্টল কি মনে করেছেন যে অর্কিডিস একটা উন্নত পরিবার, বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ পরিবার এবং একবীজপত্রীর মধ্যে একটা উন্নত পরিবার। তাহলে এটার উৎপত্তিটা কোথায়? তারা কি করেছে যে মাইক্রোস্পার্মি বর্গে একে রেখেছে এবং মনে করেছে যে বার্মানিয়াসি পরিবার থেকে এই অর্কিডিসি পরিবারের উদ্ভব হয়েছে বলে মনে করেন। কারা? অ্যাংলার এবং প্রান্টল এই কথাটা বলেছেন। আরো বিজ্ঞানী যে আছে, জাতি যদি আরো যে বিজ্ঞানীরা আছে, যেমন হচ্ছে বেসি এবং কনকুইস্ট। বেসি বলো। সবচেয়ে আধুনিক যে বিজ্ঞান মানে যে ইয়াটা সে জাতির জন্য শ্রেণীবিন্যাস প্রদান করেছে তিনি হচ্ছে যে কনকুইস্ট। তো বেসে এবং কনকুইস্ট তাদেরও মতে হচ্ছে যে একবীজপত্রী সবচেয়ে উন্নত পরিবারটা হচ্ছে কি অর্কিডিসি। ঠিক আছে, যে তারাও ধারণা করেছে যে একই সাথে যে অর্কিডিসি পরিবারটা একটা উন্নত পরিবার। আবার হাচিনসন মনে করেছেন যে হাচিনসনের মতে অর্কিডিসি পরিবারটা একটা উন্নত পরিবার এবং হচ্ছে সেটা তাকে কি রেখেছে অর্কিডেলিস বর্গে এটাকে রাখা হয়েছে। ঠিক আছে, এটা হাচিনসনের মতে। ঠিক আছে, আর আগে কি বলেছে অ্যাংলার এবং কি করেছে এটাকে মাইক্রোস্পার্মি নামক একটা বর্গে রেখেছে। আচ্ছা, তো পুংকেশরের সংখ্যা হ্রাস, বিবর্তন, হ্যাঁ, বা হচ্ছে অসম সংযোগ, পুংকেশরের সংখ্যা হ্রাস পেয়ে বা অসম সংযোগ এগুলোর মাধ্যমে এই ধরনের জটিল বিবর্তন হয়েছে বলে অনেক বিজ্ঞানী মনে করে। এবং কোনো কোনো বিজ্ঞানী বিশেষ করে যে তাক্তাজান কি করেছে যে তার শ্রেণী বিন্যাসে সমস্ত উদ্ভিদ মানে আবৃতবীজ উদ্ভিদকে কি করেছে যে 17টা শ্রেণীতে ভাগ করেছে। হ্যাঁ, যার কিনা ছিল 11টাই হচ্ছে কি দ্বিবীজপত্রী আর একবীজপত্রীর 6টা শ্রেণী ছিল, উপশ্রেণী। তো তাক্তাজানের মতে, তাক্তাজান আমার একটু ভিন্ন ধর্মের কথা বলেছে। উনার মতে হচ্ছে যে উনি কি করেছে যে 6টা শ্রেণীতে একবীজপত্রী ভাগ করেছে, তার প্রথম শ্রেণীতে এই অর্কিডিসিটিকে রেখেছে এবং হচ্ছে কি অ্যামারিডিসি বর্গে পূর্বে রেখেছে। এবং তিনি মনে করেছেন যে টাইফাসি পরিবার, তার ধারণা আবার অন্যরকম। তাক্তাজানের ধারণার কথা বলছি যে তাক্তাজান মনে করেছে যে তাক্তাজান বলেছে তার শ্রেণীবিন্যাসে যে টাইফাসি পরিবারটা সবচেয়ে উন্নত। তিনি সর্বশেষে রেখেছে টাইফাসি পরিবারটাকে এবং তিনি কি করেছেন যে অ্যামারাইলাইড প্রথম উপশ্রেণীতে রেখে অর্কিডিসি পরিবারটাকে কি করেছে অ্যামারাইলাইডিসি বর্গে স্থাপন করেছে, বর্গের পূর্বে প্রথম উপশ্রেণীতে রেখে অ্যামারাইলাইডিসি বর্গে পূর্বে স্থাপন করেছে। এবং তিনি মনে করেন যে তাক্তাজানের কথা বলছি যে তার মতে টাইফাসির পরিবারটা আদি। অপরদিকে ধরো যে থর্ন নামক আরেকজন বিজ্ঞানী, তার মতে কি বলেছে যে মানে এটা হচ্ছে কি অর্কিডিসির বিবর্তনের ক্ষেত্রে আমি বলছি যে একবীজপত্রীর মধ্যে যে উন্নত পরিবার একটা, সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী যে ধারণা প্রদান করেছে সেটা। আচ্ছা, থর্ন নামক একজন বিজ্ঞানী কি বলেছে যেটা যে উনি পোয়েসি বা গ্রামিনীকে একবীজপত্রীর উন্নত পরিবার বলে মনে করেছেন। তাহলে দেখো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন যে জাতিজনী শ্রেণীবিন্যাস তোমরা জানো যে ডারউইনের বিবর্তনবাদ মতবাদের পর যে শ্রেণীবিন্যাসগুলো, হ্যাঁ, 1859 সালের পরে যে এগুলোকে পোস্ট ডারউইনিজম শ্রেণীবিন্যাসও বলা হয় বা বিবর্তনমূলক নীতির উপর ভিত্তি করে গঠিত হয়েছে বলে এগুলোকে বলা হয় যে জাতিজনী শ্রেণীবিন্যাস ও বলা যায়। এই শ্রেণীবিন্যাসগুলো যেমন হচ্ছে অ্যাংলার প্রান্টল, বেসি, হাচিনসন, তাক্তাজান, কনকুইস্ট, এই বিজ্ঞানী এই যে শ্রেণীবিন্যাস এগুলো সবই হচ্ছে কি জাতিজনী শ্রেণীবিন্যাস, যেগুলো কিনা
অভিব্যক্তিগত বা বিবর্তনবাদ নীতির উপর ভিত্তি করে করা হয়েছে। এগুলো পোস্ট ডার্নিজম শ্রেণীবিন্যাসে বলা হয় এটাকে। আচ্ছা, তারই ধারাবাহিকতায় বলছি যে একবীজপত্রী উদ্ভিদ ও এই যে অর্কিডেসি পরিবারের কথা বলছি, যে বিভিন্ন বিজ্ঞানী বলেছে যে এটা কি, এটা একটা উন্নত পরিবার, কিন্তু সবচেয়ে উন্নত পরিবার কিনা সে সম্পর্কে কিছুটা দ্বিমত থাকলেও অধিকাংশ আধুনিক বিজ্ঞানীদের মতে অর্কিডেসি পরিবারটাই হচ্ছে কি একবীজপত্রীর মধ্যে সবচেয়ে উন্নত পরিবার। এবং বিজ্ঞানীরা আরেকটা জিনিসে একমত, তারা মনে করেছেন যে দ্বিবীজপত্রী উদ্ভিদটা আদি এবং একবীজপত্রী উদ্ভিদটা উন্নত। তো সেই হিসেবে বলা যায় যে একবীজপত্রীর মধ্যে তো বটেই, সমস্ত আবৃতবীজী উদ্ভিদের মধ্যেই অর্কিডেসি পরিবারটা একটা উন্নত পরিবার। তো অ্যান্ডার পান্টার কি বলেছে যে মাইক্রোস্পার্মি বর্গে একটা রেখে অনেকে বলেছে যে অর্কিডেসি পরিবারটা তাদের ধারণা বার্মানিয়াসি পরিবার থেকে উৎপত্তি করেছে, সেই হিসেবে অর্কিডেসি পরিবার একটা উন্নত পরিবার। আবার বেসিয়া কনকুইস্ট তারাও একমত যে অর্কিডেসি পরিবারটা কি একটা উন্নত পরিবার। হাচিনসন তিনিও একমত, তিনি আবার অর্কিডেসি পরিবারটাকে অর্কিডেরিস একটা বর্গে স্থাপন করেছেন। কিন্তু তাকতাজান এই ব্যাপারে আধুনিক বিজ্ঞানীদের মধ্যে তাকতাজান একটু দ্বিমত পোষণ করেছে। উনি বলেছে যে অর্কিডেসি পরিবারটা উনি কি করেছে, একবীজপত্রী যে 6টা উপশ্রেণীতে ভাগ করেছে তার প্রথম শ্রেণীতে রেখে উপশ্রেণীতে রেখে একে অ্যামারাইলিসি বর্গের পূর্বে স্থাপন করেছে, এবং তার ধারণা টাইফালিস বর্গের যে টাইফাসি পরিবারটা আছে সেটা হচ্ছে একবীজপত্রীর উন্নত পরিবার। তো সেই হিসেবে তাকতাজান ধারণাটা একটু ভিন্ন। এবং থর্ন নামক একজন বিজ্ঞানী কি বলেছে যে একবীজপত্রীর উন্নত পরিবারটা হচ্ছে কি পোয়েসি বা গ্রামিনী, যেটা বলছিলাম। যে আবার অনেক বিজ্ঞানী মনে করে যে মুসাসির সাথেও মুসাসি থেকেও এক টাইফাসি পরিবারের উৎপত্তি হতে পারে, কারণ মুসাসি পরিবারের কোনো উদ্ভিদের সাথে এই অর্কিডেসির সাদৃশ্য রয়েছে। তো এই গেল মোটামুটি বিভিন্ন বিজ্ঞানীদের ধারণা। আসলে দেখা যাচ্ছে যে বিবর্তনের মাধ্যমে ধরো যে পুংকোষের সংখ্যা হ্রাস বা অসম সংযোগ বা পুষ্পের ক্রমজটিলতা, এই বৈশিষ্ট্যগুলো এই পরিবারে প্রকটভাবে দেখা যায়। তো এই বিবর্তনের মাধ্যমে যে দেখা যায় যে পুংকেশরের সংখ্যা হ্রাস পেতে পেতে 2টা পুংকেশর যুক্ত ডায়ান্ড্রি বলো, আমি এটা মুছে দিচ্ছি, 2টা পুংকেশর যুক্ত ডায়ান্ড্রি বা ক্রমান্বয়ে আরো বন্ধাকরণের মাধ্যমে বা স্টেরিলাইজেশনের মাধ্যমে একটি পুংকেশর যুক্ত মনান্ডি উৎপত্তি লাভ হয়েছে। ঠিক আছে, কি বলেছি, এটা পুংকেশরের সংখ্যা হ্রাস। পুংকেশরের সংখ্যা একটা সময় হয়তো অনেক বেশি ছিল, আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে পুংকেশরের সংখ্যা কমতে কমতে 2 পুংকেশর যুক্ত ডায়ান্ড্রি বা পরবর্তীতে আরো পুংকেশর বন্ধাকরণের মাধ্যমে একটি পুংকেশর যুক্ত মনান্ডি উৎপত্তি হয়েছে, এবং পুষ্পের গঠনেও দেখা যায় যে জটিলতার সৃষ্টি হয়েছে। তো এরূপ বিবর্তনের মাধ্যমে আজকের এই অর্কিডেসি পরিবারের উৎপত্তি হয়েছে। তো বর্তমান পৃথিবীতে যে অর্কিডেসি পরিবারগুলো দেখা যায় তার মধ্যে অধিকাংশরই কি হয়েছে, যে একটি মাত্র পুংকেশর দেখা যায়। ঠিক আছে, আমরা যে অর্কিডেসি পরিবারের উদ্ভিদগুলো দেখতে পারি সেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে কি একটি পুংকেশর যুক্ত। তো শেষ কথা হচ্ছে যে অর্কিডেসি পরিবারটা, যেহেতু বিজ্ঞানীদের মধ্যে ধারণা হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদটা সমস্ত আবৃতবীজী উদ্ভিদের মধ্যে হচ্ছে দ্বিবীজপত্রীটা আদি এবং একবীজপত্রী উন্নত, এবং অর্কিডেসির অনেকগুলো উন্নত বৈশিষ্ট্যের কারণে দেখা যায় যে মনে করা হয় যে এটা একটা উন্নত বৈশিষ্ট্য, উন্নত একটা পরিবার, এবং হচ্ছে একবীজপত্রী তো বটেই, সমস্ত আবৃতবীজী উদ্ভিদের মধ্যে হচ্ছে অর্কিডেসি পরিবারটা একটা উন্নত পরিবার। তো এই গেল অর্কিডেসি পরিবারের সম্পর্কে মোটামুটি আলোচনা আমরা এই পর্যন্ত শেষ করতে পারি। কিন্তু আসলে আরে একটা ছোট্ট জিনিস না পড়ালে আসলে আমিও পড়াটা ইয়ে হয়ে যাবে। এই যে পড়াচ্ছি, আমি বলি যে প্রতিটা ক্লাসে তোমাদেরকে আমি বলি যে কি টাইপের কোশ্চেন আসতে পারে। আমি একবীজপত্রী যে ফ্যামিলিগুলো পড়ানো হয়েছে মোটামুটি অর্কিডেসি দিয়ে আমি শেষ করে দিয়েছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে আলোচনা করব। তার আগে অর্কিডেসি পরিবারের এই যে একবীজপত্রী উদ্ভিদের পরিবারগুলো থেকে আরেকটা প্রশ্ন আসে যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি যেটা বলে দিতে যাচ্ছি যে উদ্ভিদ পরিবারগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন উদ্ভিদের পরিবারের নাম মেনশন করে যে পরিবারগুলো পড়িয়েছে একবীজপত্রী থেকে, সেগুলো থেকে কি আসতে পারে, শনাক্তকারী বৈশিষ্ট্য আসতে পারে অর্কিডেসির উন্নত বৈশিষ্ট্য, এবং হচ্ছে বিভিন্ন উদ্ভিদ পরিবারের মধ্যে পার্থক্য আসতে পারে বা তুলনা আসতে পারে। যখন কিনা তুলনা আসবে তখন তোমরা কি করবে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য 2 রকমের বৈশিষ্ট্যই কিন্তু তুলনা দিতে হবে। আর যখন কিনা পার্থক্য আসবে তখন শুধু চেষ্টা করবে যে ডিফারেন্ট যেগুলো, যে একটা থেকে একটা পার্থক্যগুলো বা বৈসাদৃশ্যগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আমি আরেকটা কোশ্চেন যেটা তোমাদের প্রায়ই আসে, সেই কোশ্চেনটা হচ্ছে
জিঞ্জিবারেসি, ক্যাননাসি এন্ড হচ্ছে অর্কিডেসির পার্থক্য আমি সোজা হিসাবে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো বুঝাতে সুবিধা হবে, ঠিক আছে? কিসের কথা বললাম? জিঞ্জিবারেসি, ক্যাননাসি, আরেকটা কি বলেছি? অর্কিডেসি। তোমাদের যখন পরীক্ষায় আসে তখন দেখা যায় যে এই কোশ্চেনটাও প্রায় আসে, যে মানে এভাবে কোশ্চেন আসতে পারে এবং আসে যে জিঞ্জিবারেসি, ক্যানাসি, অর্কিডেসি পরিবারগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করো, কিংবা হচ্ছে যে এদের মধ্যে সাদৃশ্য, বৈসাদৃশ্য বা পার্থক্য, সরাসরি যদি বলি যে পার্থক্য হিসেবেও আসতে পারে কোশ্চেনটা। তো তোমাদেরকে সেক্ষেত্রে কি করতে বলেছি আমি, যে এইখানে যে বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমরা যখন যদি পার্থক্য আসে তবে সেক্ষেত্রে অবশ্যই এই ফরম্যাটে দেওয়ার চেষ্টা করবে। এই পাশে বৈশিষ্ট্য বিভিন্ন মেনশন করে দিয়ে বা ডিফারেন্ট যেগুলো দিয়ে করবে, এবং সেখানে এগুলো দিবে, এক্সাম্পল দিবে এবং প্রয়োজনে ছবি দিবে। আমি সবসময় বলি যে সায়েন্স সবসময় প্রুফ চাই, তোমরা এক্সাম্পল দিবে এবং হচ্ছে কি প্রয়োজনে চিত্র দিবে, ঠিক আছে? তো আমি কয়েকটা আলোচনা করেছি, যাতে এই প্রশ্নটা আসে, এইটা পড়ানোর পরে আমি আসলে এক বীজপত্রিটা শেষ করে দিতে যাচ্ছি, যে এই একটা লাস্ট ইয়ে হিসেবে দেখো যে জিঞ্জিবারেসি, ক্যানাসি, অর্কিডেসি এই তিনটাই হচ্ছে কি একবীজপত্রী উদ্ভিদের পরিবার, সবগুলো হচ্ছে কি একবীজপত্রী, ঠিক আছে? এই তিনটাই একবীজপত্রী এবং হচ্ছে এরা হচ্ছে বিরোধ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে তিনজনের মধ্যে মিল হচ্ছে কি তিনটাই বিরোধ। এও বহুবর্ষজীবী বিরোধ, এও বহুবর্ষজীবী বিরোধ, এটাও বহুবর্ষজীবী। এটা বহুবর্ষজীবী বা এক বর্ষজীবীও হতে পারে, ঠিক আছে? এটা বহুবর্ষজীবী বিরোধ, এটা বহুবর্ষজীবী বা এক বর্ষজীবী বিরোধ, বহুবর্ষজীবী বিরোধ, এটা হলো বহুবর্ষজীবী বিরোধ, এরকম। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি হচ্ছে কি, এটা বিরোধ স্বভাব, ঠিক আছে? বিরোধের দিক থেকে সবগুলাই বিরোধ। এটা হচ্ছে কাণ্ড রাইজোম জাতীয়, এটারও কাণ্ড রাইজোম জাতীয়, এটা রাইজোম জাতীয়, কিন্তু একটা পার্থক্য আছে। এটাতে হচ্ছে কি কাণ্ডটাতে হচ্ছে কাণ্ড, যে বললাম যে রাইজোম তিনটারই বিরোধ, হ্যাঁ, কাণ্ড যে রাইজোম এটাতে হচ্ছে সুগন্ধযুক্ত রাইজোম থাকে, তাই না? তোমরা এই যে জিঞ্জিবারেসি আমরা প্রতিনিয়ত কি মশলা হিসেবে যে খাবারটা খাওয়া হয় আমাদের, যেটা দিয়ে আমরা মশলা জাতীয় উদ্ভিদ যেটাকে বলা হয় জিঞ্জিবার অফিসিনাল, যেটার বৈজ্ঞানিক নাম কি বুঝতে পেরেছো কোনটার কথা বলছি? এটা তো সুগন্ধিযুক্ত বিশেষ আরেকটা আছে, কার্কোমা ডোমেস্টিক আছে, যে হলুদ যেটা বলি, হ্যাঁ, বাংলায় যদি বলি যে আদা, হলুদ, এইটা এই টাইপের যেটা ইয়া আছে, যে মানে জিঞ্জিবার অফিসিনাল বলো, কার্কোমা বলো, তারপর হচ্ছে অ্যামোমাম অ্যারোমেটিকাম, এলাচি, এই জিনিসগুলো হচ্ছে যে সবই হচ্ছে সুগন্ধযুক্ত কাণ্ড রাইজম। এটা হচ্ছে কি জিঞ্জিবারেসি পরিবারের উদ্ভিদ এগুলো। তো এদের কাণ্ডটা কি রাইজম এবং হচ্ছে কি কাণ্ডবস্ত্রক, এগুলোতে শর্কপত্র দেখা যায়, কাণ্ডের গায়ে কি দেখা যায়, বিশেষ ধরনের শর্কপত্র দেখা যায়। এটাটাও হচ্ছে যে কাণ্ড রাইজম জাতীয় কিন্তু এটা সুগন্ধবিহীন, এটাও কাণ্ড রাইজম জাতীয় কিন্তু সুগন্ধ নাই, ঠিক আছে? কাণ্ডবেষ্টক সবগুলোই, এটাতে শর্কপত্র দেখা যায়, সুগন্ধযুক্ত। হ্যাঁ, জিঞ্জিবারেসি পরিবারের উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডের মধ্যে একটা বিশেষ ধরনের সুগন্ধ থাকে, যেটা হচ্ছে যে আদা যেটা আমরা যেটা খাই সেটা হচ্ছে কি ভ্রূণস্থ কি রূপান্তরিত একটা কাণ্ড, যেটাকে বলা হয় যে রাইজোম বলা হয়। তারপর হচ্ছে যে সেটা হচ্ছে কি বিশেষ ধরনের সুগন্ধ দেখা যায়। আরেকটা জিনিস আছে যে পত্রবিন্দুতে লিগুল থাকে, লিগুল একটা বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য। এটা কোথায় দেখা যায়, যে এখানে উপস্থিত, কোথায় বৃন্তটা কি পত্রবিন্দু লিগুল যুক্ত, কোথায় জিঞ্জিবারেসির ক্ষেত্রে। ক্যানাসির ক্ষেত্রে এই লিগুল দেখা যায় না, অর্কিডেসির ক্ষেত্রে এটা দেখা যায় না, ঠিক আছে? তারপরে কি লিগুল বৈশিষ্ট্যটা শুধুমাত্র কিসে পত্রবিন্দু লিগুলের উপস্থিতি শুধুমাত্র জিঞ্জিবারেসি উদ্ভিদ পরিবারেই দেখা যায়, বাট হচ্ছে এই দুটোতে দেখা যায় না, ঠিক আছে? এবার আসো যে মূলের কথা, আচ্ছা সরি, লিগুলটা পরে আসতো, মূলটা আগে আসবে, যেটা হচ্ছে মূল। এখানে মূলটা হচ্ছে কি তোমাদেরকে আলোচনা করেছি রিসেন্ট মাত্রই আলোচনা করলাম, অর্কিডেসির ক্ষেত্রে 3 ধরনের মূল দেখা যায়, টিউবারাস মূল, শোষক মূল এবং বায়বীয় মূল। সেই হিসেবে এর মূলটা হচ্ছে কি 3 ধরনের। অপরদিকে জিঞ্জিবারেসি বলো, ক্যানাসি বলো, এদের মূলটা হচ্ছে কি একই রকম মূল, ঠিক আছে? এক ধরনের মূল দেখা যায়। লিগুলের কথা বললাম,
4 নম্বর বৈশিষ্ট্য। এবার 5 নম্বর বৈশিষ্ট্য যদি বলি যে এক প্রতিসমতা। আচ্ছা, এটা এক প্রতিসম, এটা অপ্রতিসম, এটাও কিন্তু আবার এক প্রতিসম। ঠিক আছে, এক প্রতিসম বা অপ্রতিসম, এটা হচ্ছে কি যে এক প্রতিসম, এটাও হচ্ছে এক প্রতিসম অর্কিডিসের ক্ষেত্রে। তোমাদের আরো এই যে লেবেলাম তৈরি একটা পড়েছে কি যে পুষ্পপুট, বিটি এমন দলকে আলাদা করা যায় না, সেটাকে বলা হচ্ছে পুষ্পপুট। এই পুষ্পপুটটা জিঞ্জিবারিসিতেও দেখা যায়, অর্কিডিসিতেও দেখা যায়, কিন্তু ক্যান্ডাসিতে এটা দেখা যায় না। এখানে পুষ্পপুটে কি করে, মাঝেটা মিলতে কি করে একটা লেবেলাম গঠন করে। এটা জিঞ্জিবারিসিতেও লেবেলাম দেখা যায়, অর্কিডিসিতেও লেবেলাম দেখা যায়, বাট হচ্ছে কি ক্যান্ডাসের ক্ষেত্রে এই লেবেলামটা দেখা যায় না। ঠিক আছে, এরপর আসো যে রোস্টেলাম। আসলে আমার বোর্ডটা ছোট তো তোমাদেরকে দেখাতে পারছি না, পয়েন্টগুলো আমি নাম বলে দিচ্ছি। দেখো, রোস্টেলাম, রোস্টেলাম কোথাও দেখা যায় না, শুধুমাত্র 3টা ফ্যামিলির মধ্যে অর্কিডিসিতে দেখা যায় রোস্টেলাম, আর 2টাতে রোস্টেলাম দেখা যায় না। তেমনই ভাবে যে গাইনোস্টেজিয়াম যে বৈশিষ্ট্যটা, সেটাও অর্কিডিসি পরিবারে দেখা যায়, ক্যানাসি বা জিঞ্জিবারেসি 2টার কোনটাতেই দেখা যায় না। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে যে গর্ভমুণ্ড। এই ক্ষেত্রে দেখা যায় সবগুলোরই গর্ভমুণ্ড গোলাকার, কিন্তু এই জিঞ্জিবারেসির গর্ভমুণ্ড গোলাকার, ক্যানাসির গর্ভমুণ্ড গোলাকার, বাট অর্কিডিসির ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ ধরনের একটা যে গঠনের কথা যেটা বললাম যে রোস্টেলাম, গর্ভমুণ্ড পরাগধানীর সাথে সংযুক্ত হয়ে কি তৈরি করে, একটা যে পাকানো অংশ তৈরি করে, সেটাকে বলা হয় রোস্টেলাম, যেটা অর্কিডিসি পরিবারে দেখা যায়, বাট হচ্ছে ক্যানাসি কিংবা জিঞ্জিবারেসি পরিবারে এটা দেখা যায় না। ঠিক আছে, এবং হচ্ছে অম্রবিন্যাস যদি বলি, এটা অক্ষীয় অম্রবিন্যাস, তিনটারই কিন্তু অম্রবিন্যাস অক্ষীয়। ঠিক আছে, এটা আবার এদিক দিয়ে আবার সাদৃশ্যযুক্ত হয়ে যায়। হ্যাঁ, ওইটা অক্ষীয় বহুবন্ধ হতে পারে, অক্ষীয় অক্ষীয়। গর্ভাশয়ের কথা বললাম, যে অম্রবিন্যাসের কথা বললাম, তার আগে কি বলছি, গর্ভাশয়ের কথা। এক্ষেত্রে দেখা যায় জিঞ্জিবারেসির ক্ষেত্রে গর্ভাশয়টা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, কদাচিৎ 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। ক্যানাসির ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু অর্কিডিসের ক্ষেত্রে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। ঠিক আছে, এটাও একটা এর বিশেষ বৈশিষ্ট্য। ফলের ক্ষেত্রে যদি বলি, এটা ফলের আবরণটা মসৃণ ক্যাপসুল। ঠিক আছে, গোলাকার ক্যাপসুল। এটা হচ্ছে গুটিকাযুক্ত ক্যাপসুল, যেটা ক্যান্ডাসি পরিবারের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, ফলটা ক্যাপসুল কিন্তু গুটিকাযুক্ত। আর অর্কিডিসের ক্ষেত্রে ফলটা ক্যাপসুল, বাট হচ্ছে কি লম্বালম্বী, 4 থেকে 6টা লম্বালম্বী খণ্ড থাকে, যেটা তোমাদেরকে ছবি এঁকে আমি দেখিয়েছি। তাহলে কি হচ্ছে, ফলের দিক থেকে একটা পার্থক্যযুক্ত কি, এটা ফলেরটা গোলাকার মসৃণ, এটা হচ্ছে গুটিকাযুক্ত ক্যাপসুল, আর এখানে হচ্ছে ফলটা লম্বাটে ক্যাপসুল। ভ্রূণের কথা যদি বলি, এক্ষেত্রে অর্কিডিসের ক্ষেত্রে ভ্রূণটা হচ্ছে অসম্পূর্ণ এবং বীজটা অসস্যল, বীজ অসস্যল, ভ্রূণ অসম্পূর্ণ। কিন্তু জিঞ্জিবারেসির ক্ষেত্রে হচ্ছে কি বীজটা সস্যল, ভ্রূণটা বড় আকারের ভ্রূণ। ক্যানাসির ক্ষেত্রে দেখা যায় যে বীজটা সস্যল কিন্তু ভ্রূণটা ছোট আকারের, আর অর্কিডিসের ক্ষেত্রে ভ্রূণটা অসম্পূর্ণ, বীজ অসস্যল। এই তো মোটামুটি এগুলোর হচ্ছে কি পার্থক্য। আরেকটা জিনিস যেটা বলছি যে সেখানে তোমরা কি এক্সাম্পল দিবে, জিঞ্জিবারেসির ক্ষেত্রে যেমন হচ্ছে জিঞ্জিবার অফিসিনাল, তারপর হচ্ছে কি কার্কুমা, তারপর হচ্ছে তোমার হলো অ্যারোমেটিকাম, তারপর হচ্ছে অ্যামোমা অ্যারোমেটিকাম, এরকম বিভিন্ন ধরনের কার্ডামম, এগুলো বিভিন্ন ধরনের উদ্ভিদের কয়েকটা যে নাম আছে, তোমরা প্রত্যেকটা উদ্ভিদ পরিবার থেকে কমপক্ষে 5টা করে বৈজ্ঞানিক নাম অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। আর ক্যান্ডাসির ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস যেটা আমার বলে দিচ্ছি লাস্টে, জিঞ্জিবারেসি উদ্ভিদের মধ্যে দেখা যায় যে 49টি গণ এবং 1300 প্রজাতি, 49টি গণ, ঠিক আছে, এবং প্রায় 1300 প্রজাতি নিয়ে এই জিঞ্জিবারেসি পরিবারটা গঠিত। অপরদিকে ক্যান্ডাসি পরিবারে একটা মাত্র গণ, ক্যান্না, একমাত্র গণ, একটি মাত্র গণ। ঠিক আছে, এবং প্রজাতি হচ্ছে 60টি প্রজাতি। ক্যান্নার গণগুলোর মধ্যে হচ্ছে যে ক্যান্না ইডুলিস, ক্যান্না ওরিয়েন্টালিস, আরেকটা যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ক্যান্না ইন্ডিকা। আমাদের ঢাকা কলেজের গার্ডেনে, মেইন গার্ডেনে দেখবা যে ক্যান্না ইন্ডিকাটা অনেক বেশি পাওয়া যায়, যেটা আমাদের 2টা কালার আছে, একটা হলুদ এবং একটা লাল, কলাবতী বাংলা যেটা হচ্ছে কি কলাবতী, আমরা প্র্যাকটিক্যালে করাই। এবং সেটা হচ্ছে যে বিশেষ করে এটা হলো মাস্টার্সের জন্য এটা করাই, তোমাদের জন্য কমই করানো হয়। তারপরেও তোমরা দেখে থাকবে যে গার্ডেনে, মেইন গার্ডেনে এবং হচ্ছে কলেজ গেটে 2 নম্বর গেটে ঢোকার পেছনে, ইয়াতে মেইন গেটের কি ঢোকার 2 পাশেই
প্রচুর পরিমাণে ক্যানভাস আছে আমাদের কলেজে, তোমরা দেখতে পারবে আর কি। আসলে ওখানে ক্যান্না ইন্ডিকা, ক্যান্না ইন্ডোরিস, ক্যান্না ওরিয়েন্টালিস এই হচ্ছে যে মেইন প্রজাতি। 60টা প্রজাতি রয়েছে এবং হচ্ছে একটা মাত্র গণ ক্যান্না। আর অপরদিকে জিঞ্জিবারেসির ক্ষেত্রে দেখা যায় যে 49টি গণ এবং হচ্ছে 1300 প্রজাতি। তো সংখ্যাধিক্য একটা বিরাট বড় একটা ব্যাপার যেটা অর্কিডেসি পরিবারের ক্ষেত্রে। সেখানে দেখা যায় যে 1000 গণ এবং প্রায় 20,000 প্রজাতি রয়েছে কোথায়? অর্কিডেসিতে। তো অর্কিডেসিরও তোমরা জানো যে ভ্যান্ডা রক্সবার্গি, হ্যাঁ, ভ্যান্ডা টেরিস, ভ্যান্ডা রক্সবার্গি, ড্যান্ড্রোবিয়াম, হ্যাঁ, এরকম বিভিন্ন উদ্ভিদের ড্যান্ড্রোবিয়াম, তারপর হচ্ছে স্পেথোগ্লোস্টিস, তারপর হচ্ছে রেনান্থেরা, এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি অর্কিডেসিতে রয়েছে। তো প্রত্যেকটা উদ্ভিদ পরিবার থেকে তোমরা কমপক্ষে 5টা করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তোমাদেরকে জানতে হবে শনাক্তকারী বৈশিষ্ট্য। আর যেটা বললাম যে একবীজপত্রীর উন্নত পরিবার কোনটি এবং উন্নত বৈশিষ্ট্য লিখো, বা হচ্ছে যে যে 3 পরিবারগুলোর মধ্যে তুলনা বা পার্থক্য, এই হিসেবেও প্রশ্ন আসতে পারে। তোমরা এটাও পড়তে হবে তোমাদেরকে। তো আশা করি আজকের যেটুকু আমরা আলোচনা করেছি সবাই তোমরা বুঝতে পেরেছো। আর পড়বে তোমরা বাসায়, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা ফলো করো, তোমরা ক্লাসে থাকো। পরীক্ষা নিয়ে তোমরা বেশি একটা অডিট হওয়ার কিছু নেই। আমি জানি যে তোমরা কিছুটা, যদিও বলছি এই কথাটা অডিট হওয়ার কিছু নেই, তোমরা ফর্ম ফিল আপ নিয়ে তোমরা চিন্তা করছো, তোমাদের রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, এইটা একটা তোমাদের মধ্যে খুব টেনশন কাজ করছে আমি জানি। ফর্ম ফিল আপ নিয়ে ভাবার কিছু নেই, যথাসময়ে ফর্ম ফিল আপ হবে। যখন তোমাদের রেজাল্ট দিবে অবশ্যই রেজাল্টের পরে, এবং তোমরা রেজাল্টের পরে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ইনশাল্লাহ। আর এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তোমরা যে এই সময়টা পাচ্ছ, এই যদি বলি যে এক্সট্রা সময় পাচ্ছ, বোনাস টাইমটা পাচ্ছ, তোমরা অযথা সময় নষ্ট করবে না। আমরা যে ক্লাসগুলো নিয়েছি তোমাদের জন্য তোমরা সেগুলো ফলো করো, তোমরা বাসায় পড়ালেখা করো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং পরীক্ষা যখন হবে অবশ্যই তোমরা সেভাবে সিরিয়াসলি পরীক্ষাটা দিবে। অযথা সময় নষ্ট করবে না, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, ঠিক আছে? আর এই সময়টুকু কাজে লাগাও এবং অবশ্যই ভালো কাজে লাগাও। ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ।